হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড, প্রত্যেককে ওয়েলকাম ডাব্লিউবিসিএস প্রো লাইভে। আমি অর্ণব শর্মা। প্রত্যেককে শুভেচ্ছা নতুন বছরের। যেন নতুন বছরে বেকারত্বের এই যন্ত্রণা খুব দ্রুত মুক্তি পাই এবং সেই সম্ভাবনা সবথেকে বেশি। অলরেডি থাম্বনেল থেকে কিছু বুঝতেই পেরেছো, কিছু বলার জন্যই এসছি। এবং তোমরাও বেশ কিছুদিন ধরে অনেক কিছু বলাবলি করছিলে, আমাকে টেক্সট করছিলে, ফোন করছিলে। তো সেই নিরিখেই কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ, সময় বেশি না নিয়েই বলছি। আজকে আমাদের যে সময়কালের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, সামনেই ইলেকশন এবং ইলেকশনের যে দামামা বাজছে, তাতে ভোটের রাজনীতিতে ধর্ম, বর্ণ, মন্দির, মসজিদ এসব করেই চব্বটা চলছে। সেই নিরিখে আজকের এই দিনটি অর্থাৎ পয়লা বৈশাখ এর ইতিহাস এবং সেখান থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং আজকের তোমরা যারা নতুন প্রজন্ম তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তোমরাই দেশের হাল ধরবে, কারণ তোমরাই সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য লড়ছো। এবং সেই সঙ্গে সঙ্গে আজকে কি খবর বলার জন্য এসছি সেটাও আমরা বলবো। মূলত যে কথাটা বলেই ডাকি যে দেখো, ডাব্লিউবিসিএস পরীক্ষা যেটুকু খবর আমার কাছে রয়েছে, 2024 সালের প্রিলিমসের ডেট এখনো ঘোষণা হয়নি ঠিকই, কিন্তু ভোটটা যেই এ মাসে কমপ্লিট হয়ে যাবে, মে মাস নাগাদ কিন্তু পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবং সেটাও জেনে রেখে দাও, পরীক্ষা হওয়ার চান্স কিন্তু বাবা জুন মাসের মাঝামাঝি সময়তে, অর্থাৎ সেকেন্ড থার্ড উইকেই তোমার পরীক্ষা হতে পারে। 24 সাল, 2024 সালের বহু অপেক্ষিত যে তোমার ডাব্লিউবিসিএস এর প্রিলিমস, তার পরীক্ষা জুন মাসে হওয়ার চান্স প্রবল। তাই দিন বেশি নেই, এটা নিশ্চিত। অনেক দিন লেটকা হয়েছে, অনেক দিন পরীক্ষা কবে হবে কবে হবে কবে হবে, কিন্তু আমার মনে হয় এবার একটু গা ঝাড়ার সময় চলে এসছে। তো সেই নিরিখেই বাবা একটু চাঙ্গা হয়ে যাও, তার সময়কাল চলে এসছে। যদি আজকের গল্পে আমরা চলে যাই, যে দেখো, এই ডাব্লিউবিসিএস চর্চা নতুন বছরের শুরুর থেকেই নয়, একবার নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করো যে আর যেন সময় অপচয় না হয় এবং এবারেই ঝঞ্ঝার জন্য মিশে যাই। তবে একটা কথা নিশ্চিত করে বলে দিতে চাই, যারা প্রিলিমস হয়তো ক্র্যাক করছো, মেন্সে গিয়ে সেরকম ভালো পারফর্ম করতে পারছো না বা মনোপুত পারফরমেন্স আসছে না, বা যারা হয়তো এখনো নভিস ফ্রেশার্স, যারা একবারেই হয়তো ডাব্লিউবিসিএস ক্র্যাক করতে চাইছো, স্বপ্ন তো অনেকেই দেখে। অ্যাকচুয়ালি প্রিলিমস এবং ইন্টারভিউকে নিয়ে ডাব্লিউবিসিএস এর মার্কেটে যা হাইপ আছে, সেটা কিন্তু মেন্স পরীক্ষা নিয়ে অতটা হয় না। কিন্তু মেন খেলাটাই হচ্ছে চাকরি বাকরি, বিশেষ করে ডাব্লিউবিসিএস এর জন্য মেন্স লেভেলের পড়াশোনা করায়। প্রিলিমস লেভেলের পড়াশোনা যা যা দরকার সেগুলো তো এই চ্যানেলেই তোমরা পেয়ে যাও। কিন্তু এবার থেকে মেন্স নিরিখে পড়াশোনা করার চেষ্টা করো। যদিও বা সামনে আর কয়েকদিন পরেই জুন মাসে যদি সত্যিই পরীক্ষা হয় এবং তারই সম্ভাবনা ব্যাপকতর, তাহলে সেখানে তোমাকে পড়াশোনা এগিয়ে রাখতে হবে। তো সেই নিরিখেই একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে তোমাদের জন্যই আমি একটা শিডিউল নিয়ে এসেছি, যে ডাব্লিউবিসিএস এর রিভিশন পিওয়াইকিউ সিরিজ, যেটা আমি সম্পূর্ণ ইউটিউবেই করিয়ে দেবো, সম্পূর্ণ ফ্রি সেশনই হবে। তাই তোমরা চিন্তা করো না, কারণ তোমরা দীর্ঘদিন ধরে লড়াই করছো, তোমাদের শুধু দরকার এমন একজন মেন্টরের যে তোমাকে গুঁতো মারবে, পড়া দেবে এবং তুমি প্র্যাকটিস করে করে নিজেকে উত্তীর্ণ করবে। তো সেই নিরিখে এই প্ল্যাটফর্মেই সেই ক্লাসটি আমি নিয়ে থাকবো, চিন্তা করো না। 3 দিন আমি লাইভে আসবো, সোমবার, বুধবার এবং শুক্রবার করে, যে লাইভ সেশনটা সম্পূর্ণ হবে পিওয়াইকিউ এবং এমসিকিউ এর ওপর নির্ভর করে। তবে প্যাচ হচ্ছে, তোমাকে পড়া রেডি করে আসতে হবে। আমি তোমাকে টার্গেট দেব, সেই টার্গেটকে পড়াশোনা করে আসার পর সেই টপিকের ওপরই তোমাকে আমি কোশ্চেন ফেলবো। সেটা পিওয়াইকিউ হতে পারে, ইম্পর্টেন্ট এমসিকিউ সিরিজ হতে পারে, তার অ্যানালিসিস চলবে এবং তার ওপর র্যাপিড লেভেলের প্র্যাকটিস সেশন চলবে। যদি তোমার এবারই 2024 সাল যারা চাকরি বাকরির জন্য টার্গেট নিচ্ছ, 2000 ডাব্লিউবিসিএস এর প্রিলিমস টার্গেট নিচ্ছ, তাদের জন্য। তো সেই নিরিখে এই তারিখটা, কোন তারিখ স্যার? 20শে এপ্রিল, এই তারিখটা লক করে রেখে দাও। তার মানে এখনো যে 4-5 দিন সময়টা দিলাম, তার কারণ পড়া রেডি করার জন্য বলছি। কোন পড়া কি দিচ্ছি সেটা তোমাকে একটু পরেই বলছি। কি?
দেখো এই ক্লাসটা আমি যেভাবে ডিজাইন করেছি সেটা হচ্ছে যে আমাদের মূলত WBCS এর প্রিলিমসের মেন খেলাটা রয়েছে ইতিহাসে, যেখানে 50 নম্বরের কোশ্চেন আসে, কিন্তু 45 এর নিচে পেয়ে যাওয়া মানেই তোমার হাত থেকে গেম গন। সুতরাং সেই নিরিখে ইতিহাসে যথেষ্ট গুরুত্ব দিতে হবে এবং ৩ টে পার্ট আছে আমরা জানি। অ্যানশিয়েন্ট, মিডাইভাল, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তার উপর পরপর ৩ দিন ক্লাস চলবে। জিওগ্রাফি, ইন্ডিয়ান আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপর পরপর ২ দিন ক্লাস চলবে। পলিটির ওপর আমি সেগমেন্ট করে দিয়েছি, সেটা কি? আর্টিকেল 1 থেকে 51 এর এ, অর্থাৎ একদম ইউনিয়ন বা ভারতবর্ষ কি, ডেফিনেশন অফ দ্য স্টেট, সেখান থেকে শুরু করে আমি চলে আসছি 51 এর এ, ফান্ডামেন্টাল ডিউটিস অবধি। নেক্সট আমরা ইউনিয়ন এক্সিকিউটিভ থেকে শুরু করে চলে আসবো গভর্নরের রোল এই অবধি, এবং তারপর একদম হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের এই জায়গাগুলো থেকে 214 থেকে শুরু করে আমি বাদবাকিটা কভার করে দেবো। সুতরাং তোমাদেরকেও সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে। ইকোনমির ক্ষেত্রে থিওরি পোর্শন, সেটা বেসিক ইকোনমিক থিওরি এবং 5 ইয়ার্স প্ল্যানিং, অন্যান্য স্কিম টিমগুলো পড়তে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মারাত্মক লেভেলের আপডেটেড কোশ্চেন দেয়, তো সেই নিরিখে কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করেই দেওয়া হবে। স্ট্র্যাটেজিকে সায়েন্স কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও পরপর ৩ দিন ক্লাস নিয়ে নেওয়া হবে। অর্থাৎ এই যে তোমার হাতে সময় রইল 15ই এপ্রিল আজ থেকে শুরু করে, যদি মোটামুটি তারিখ ধরে নেওয়াও যায় যে জুনে তোমার পরীক্ষা হবে, এই যে 50 দিনের কাছাকাছি তোমার সময়, এই 50 ডেজ তোমাকে কিন্তু র্যাপিড রিভিশন করতে হবে এরকমভাবে। তাই তোমার কাছে টার্গেট এই সপ্তাহের জন্য আমি এখনই বলে রাখি, সেটা কি? সেটা হচ্ছে স্টোন এজ থেকে শুরু করে, স্টোন এজ, অ্যানশিয়েন্ট হিস্ট্রি, স্টোন এজ থেকে শুরু করে একদম তোমরা পড়ে রাখবে, সেটা হচ্ছে ওই প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট, বা যাকে আমরা বলি আজীবিকাজম বা জৈন ধর্ম কিংবা বৌদ্ধ ধর্ম, এই লেভেল অবধি পড়ে রাখবে। তার পরের দিনকে আমরা চর্চা করব হচ্ছে গিয়ে পার্টিকুলারলি ষোড়শ মহাজন পথ বা মগধের উত্থান, সেখান থেকে চলে যাব আমরা পাল প্রতিহার রাষ্ট্রকূট, এবং তারপরের দিন আমরা চলে যাব হচ্ছে সাউথ ইন্ডিয়ার হিস্ট্রিতে। আমরা এরকম করে সেগমেন্ট করে করে পড়া দেব। তোমার কাছে যা বই আছে সেটা তোমার অ্যানশিয়েন্ট হিস্ট্রির জন্য পুনাম দালাল দাহিয়া হোক, কৃষ্ণা রেড্ডি হোক, কি রাজু শেঠের বই হোক, কি এনসিআরটির বই হোক, কি জীবন মুখোপাধ্যায় হোক, আই ডোন্ট কেয়ার। আমার দরকার কোশ্চেন অ্যান্সার পারা, তার সঠিক জায়গা থেকে কোন ধরনের জায়গা থেকে কোশ্চেন দিচ্ছে সেটাকে উপধাবন করা, এবং কোন জোনগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে বুঝে নিজেকে হ্যামারিং করা, তৈরি করা। তো আমরা সেইটার জন্য রেডি হব। তো নেক্সট ডে এর পড়াটা কিন্তু আমি এখনই বলে রাখলাম, সুতরাং রেডি হও। চর্চায় চলে আসি যে স্যার আপনি বললেন যে শুরুতেই যে আজকের যে ভিডিওটা আপনি করছেন সেখানে আমরা WBCS এর আপডেট আপনি দিচ্ছিলেনই, আমি দিয়েও দিলাম যে অলরেডি জুন মাসে পরীক্ষা হওয়ার চান্স কিন্তু প্রবল, সুতরাং রেডি হও, এবং তার জন্য আমি খাটছি, তোমরা খাটার শুধু অপেক্ষা। নেক্সট যেটা করবে সেটা হচ্ছে পয়লা বৈশাখের চর্চা, তার বেশি কিছু জিনিস যেহেতু এসছি ক্লাসে তোমাদের সাথে দেখা করতে আসলে আমি, তা কিছু জিনিস জানিয়ে রাখি। তবে এই বিষয়ে কতগুলো জিনিস আরেকটু মনে পড়লো বলে রাখি, সেটা হচ্ছে এই যে চর্চাটা হবে না জিকে পোর্শনের, সেই জিকে পোর্শনে যেমন আমি ডেইলি টার্গেট দিচ্ছি, তোমাদের কিন্তু অবশ্যই যে টেলিগ্রাম গ্রুপের ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে, বা তুমি এখান থেকেও পারলে এখনই স্ক্রিনশট তুলে নিয়ে তুমি তার স্ক্যান করে এই গ্রুপে জয়েন করে যেতে পারো, যে WBCS প্রো যে টেলিগ্রাম গ্রুপটি আছে সেখানে সরাসরি জয়েন করো। যে টার্গেট বেস পড়াগুলো দিচ্ছি সেখানে তোমরাও যদি বাড়িতে কোনো কোয়েশ্চেন খুঁজতে গিয়ে অ্যানালিসিস করতে সমস্যা হয়, স্ক্রিনশট তুলে পাঠিয়ে দাও, আমি অ্যান্সার করে দেবো। এছাড়া আমি ওখানে কারেন্ট অ্যাফেয়ার্সের নোট দেবো বা জিকের অন্যান্য নোট দেবো, তো অবশ্যই সেগুলোকে অকুপাই করার জন্য এবং সেইগুলোকে নিয়ে চর্চা করার জন্য অবশ্যই যারা যারা এখনও জয়েন করোনি এই WBCS প্রোতে এই গ্রুপটাই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেতে পারো। স্ক্রিনশট নাও অথবা দেখো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তো এনিওয়ে, আজকে যখন ক্লাসে ঢুকেই পড়লাম, তাহলে একটু পয়লা বৈশাখ নিয়ে চর্চা করে যাওয়া যায়, কারণ কিছু জানার দরকার, শুধুমাত্র তো ঘোষণা করলে হবে না, চর্চা করা যাক। পয়লা বৈশাখের এই গল্পটা এতটাই মজার এবং এতটাই ইম্পর্টেন্ট, তার কারণ যখন ধর্মের রাজনীতিতে চারিদিক থেকেই শোরগোল চলছে, ভোট আসলেই চব্য চলে, এখন তো এতটাই অ্যাডামেন্ট সমস্ত লোকজন যে ভোটের আগে অন্তত রাস্তাঘাট আগেকার দিনে ঠিক হতো, এখন তাও ঠিক হয় না। ঠিক আছে, সিভিল সার্ভেন্ট যারা চাকরি বাকরি করছেন তাদের ওপর অনেক সময় সাধারণ মানুষের ক্ষোভ বর্তায়, কিন্তু তারাও যে খুব শান্তিতে কাজ করছেন এই ঠেটাপোড়া গরমের মধ্যে, তাও তো নয়।
তোমরা যখন নিজে চাকরি করে তাও তোমরা নিজেরা বুঝতে পারবে। সুতরাং সবটা মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি এতটাই জটিল হয়ে তৈরি হয়ে রয়েছে ডিজিটাল যুগে। সবসময় YouTube এ কিছু না কিছু ভিডিও চলে আসছে। তোমরাও হয়তো নীতি বিরক্ত, আমিও বিরক্ত সবটা মিলিয়ে। তো আ বোঝার বিষয় এইটা যে এই পয়লা বৈশাখের সূচনাটা কিন্তু আপামর বাঙালির উৎসব। আপামর বাঙালি কেন বললাম? যেখানে কোনো ধর্ম নেই, যেখানে কোনো বর্ণ নেই, যেখানে কোনো গন্ধ নেই। সেখানে গন্ধ একটাই, সেটা হচ্ছে খেটে খাওয়া মানুষজনের জীবিকার উপর নির্ভরশীল এক উৎসব। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলেই এরকম আ ফসল কাটার উৎসব আমরা দেখতে পাই। দক্ষিণ ভারতে ওনাম, পোঙ্গাল, বাথুকাম্মা এরকম বিভিন্ন উৎসব দেখতে পাই। উত্তর ভারতবর্ষে উত্তরের দিকেও বেশ কিছু উৎসব আমরা দেখতে পাই। বাংলার থেকেও বাংলা বা বাংলাদেশ এই সবটা মিলিয়ে বৃহৎ যে বাংলা অঞ্চল, সেটাও কিন্তু কোথাও না কোথাও এই পয়লা বৈশাখ কেন্দ্র করে তারও একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। সেই ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে দেখব যে এই ভারতীয় যে উপমহাদেশীয় অঞ্চল, সেটা আগাগোড়াই কৃষি নির্ভর এবং এই কৃষি নির্ভরতার জন্য তাদের মেন রুটি-রুজির গল্প হচ্ছে চাষবাস এবং চাষবাস থেকে যা আয় হতো, সেই আয়ের ওপর ট্যাক্স চাপাতো তখনকার দিনের সরকার, অর্থাৎ খাজনা দিতে লাগতো কৃষিজ পণ্যের ওপর। এই যে ট্যাক্স আদায় করার গল্প, সেখান থেকেই কিন্তু এই আজকের বঙ্গাব্দের গল্প শুরু হয়। ১৪৩৩ আজকের যে বঙ্গাব্দ, তার গল্প শুরু হচ্ছে এই সময়কাল থেকে, আকবরের সময়কাল থেকে। যদি ধরে নেওয়া হয় এর চর্চা শুরু হয়ে যাচ্ছে ১৫৮৪ সালের সময় থেকে প্রায় ১০ই বা ১১ই মার্চ এই সময়কাল থেকে। তথাপি ব্যাপকভাবে বলতে পারো একদম অফিসিয়ালি চালু হয়ে গেছে যবের থেকে সম্রাট আকবর তিনি সিংহাসন আরোহণ করছেন ৫ই নভেম্বর ১৫৫৬ সালের থেকে। দেখো সেই সময় সমস্যাটা হচ্ছে মূলত যে আ একদিকে ব্রিটিশ লোকজন বা রোমান গ্রেগরীয় লোকজন তারা ঘড়ির অনুযায়ী সময়কে নির্ধারণ করত, তারিখ-টারিখ নির্ধারণ করত, সময় নির্ধারণ করত, দিন, মাস, বছর নির্ধারণ করত। কিন্তু এগুলো সবই ঘড়ি নির্ভর, সৌর বছর নির্ভর। উল্টো দিকে হিজরি, আরবীয় হিজরি যে সন, সেই হিজরি পঞ্জিকা অনুযায়ী সবই হিসাব-নিকাশ নির্ভর হয় চাঁদের অবস্থানের ওপর। কিন্তু ফসল কাটার যে সময়, ফসল উৎপাদনের যে সময়, সেটা ঋতুর ওপর ডিপেন্ড করে থাকে। ১ম দিকে ধরে নেওয়া হতো যে চৈত্র মাস হচ্ছে বছরের শুরুর মাস। এটা আজকে আমরা পালন করি বছরের শেষতম মাস হিসাবে। চৈত্র সেল হয় তোমরা জানো। তো চৈত্র মাসকে বছরের শুরুর দিকে মানা হতো শুরুর দিকে। আবার মাঝের সময়ে একটা মাস আছে তোমরা নাম জানো অগ্রহায়ণ মাস। অগ্র মানে হচ্ছে আগে আর হায়ন মানে হচ্ছে বছর। অর্থাৎ যে বছরকে চাষ করার জন্য শুরু করা হয়। তো অগ্রহায়ণ মাস থেকে ফসল কাটা শুরু হয় বলে সেই মাসকেও অনেক সময় বছরের শুরু বলে ধরে নেওয়া হতো। আকবরের সময় এই যে হিজরি পঞ্জিকা অনুযায়ী যখন কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করার সময় আ নিয়ে গোলমাল চলছিল, সেই সময় আকবর তারই মসনদের একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এবং পণ্ডিত ব্যক্তিত্ব আমির ফাতেতুল্লাহ সিরাজীকে বলেছিলেন যে, "একটু দেখুন তো সমস্যা কি করে সমাধান করা যায়?" তখন হিজরি পঞ্জিকা, গ্রেগরীয় পঞ্জিকা দুটোকে মিলিয়ে তিনি আরো বৈজ্ঞানিকভাবে এক ধরনের সাল চালু করেন, যাকে বলা হচ্ছিল ফসলি বা ফসলি সন, ফসলি বছর। ফসলি মানে যে বছরে ফসল উৎপাদন হয়, ফাটাফাটি হয়, তারপরে সেখান থেকে খাজনা আদায় করা যায়। পরবর্তীকালে এই বছরটাকেই আজকের আমরা বাংলা সন, বাংলা বছর বা বঙ্গাব্দ বলছি। আমরা যদি পরবর্তীকালে এই মুঘলদেরই শেষের দিকে চলে যাই ঔরঙ্গজেবের আমলে, তারই আমলে আরেকজন বাংলার নবাবকে দেখতে পাবো মুর্শিদ কুলি খাঁ, যিনি রেভিনিউ এর জন্য খুবই বিখ্যাত ছিলেন। অনেকেই এই চর্চায় ভুলে যায় যে বাংলায় পুন্যাহ প্রথা বা যাকে সহজ কথায় বলা হয় হালখাতা। যে ভাই আমার খাতাতে নতুন বছর কার কত দেয়া আছে, পাওনা আছে সেগুলো সব হিসাব-নিকাশ থাকবে। নতুন করে খাতা তৈরি করব, চালু করব। সেই প্রথাও চালু করেছিলেন কিন্তু বাংলারই নবাব মুর্শিদ কুলি খাঁ। পুন্না প্রথা, রেভিনিউ সিস্টেমে তিনি নতুন করে একটা বড়সড় চেঞ্জেস এনেছিলেন। এ সবই কিন্তু তোমরা
পড়াশোনা করো, যারা WBCS পড়াশোনা করছো তারা সবাই কিন্তু এই জিনিসগুলোকে পড়ো। তো এইগুলোকে দেখে যেও অবশ্যই। সেই কারণেই এইগুলোকে বলা। তো অর্থাৎ বঙ্গাব্দ শুরু হচ্ছে আকবরের হাত ধরে। মূলত সেই সময়কার যারা কৃষি লোকজন, কৃষক সম্প্রদায়, তারা কৃষিজ ফসল কাটাকাটির পর তারা সেখান থেকেই তো খাজনাটা দেবে। তো কৃষিজ পণ্যের খাজনা আদায়ের যে সমস্যা, তার সমাধান করছেন আকবরের আমলে আমির ফতেউল্লাহ সিরাজি এবং তারই হাত ধরে ফসলি সন বা বঙ্গাব্দের উৎপত্তি, যেটা আজকে ১৪৩৩ তম বছর বঙ্গাব্দে। ঠিক আছে? তো মোটামুটি স্তরে ১৪ই এপ্রিল, ১৫ই এপ্রিল এই বছর পালন করা এই সময়টাতে নতুন বছর শুরু করা হয় এবং এই যে জীবিকা নির্ভর হয়ে যেখানে ধর্ম, বর্ণ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আপামর বাঙালি সংস্কৃতির এক উৎসব, যেখানে বাঙালি মানুষজন মানেই হচ্ছে মাছ ভাতের মানুষ, শাকসবজির মানুষ। নতুন করে বাঙালি সভ্যতা, বাংলা কালচারে মানুষজন যে আনন্দে মুখরিত হয়, এসব নিয়ে বাঙালির উৎসব, যেখানে কোনো বর্ণ নেই, গন্ধ নেই, গন্ধ শুধু একটাই, বাঙালির গন্ধ। সেই উৎসবই হচ্ছে পয়লা বৈশাখ, বৈশাখের গল্প। তো সুতরাং বৈশাখ মানেই হচ্ছে নতুনকে নতুন করে পুনরুজ্জীবিত করার গল্প। একবার সমস্ত পুরনোকে সমস্ত কিছুকে ভুলিয়ে দিয়ে নতুন করে লড়াই করার গল্প। আশা করব তোমরা প্রত্যেকেই তোমাদের জীবনের যে লড়াই, WBCS পাওয়ার যে লড়াই, সেই লড়াইতেও তোমরা আবার গা ঝাড়া দিয়ে উঠবে এবং আবার এই যে তোমাদের শিডিউল করে দিলাম বাবা, সেই শিডিউল অনুযায়ী তোমরাও পাগলের মতো পড়াশোনা করবে। যেটুকু আমি পারব তোমাদেরকে গুঁতো মারার জন্য অ্যাজ এ মেন্টর তোমাদের পেছনে পুশ করার জন্য আমি আছি। লড়াই করতে থাকো। দেখা হবে ২০শে এপ্রিল। মাঝে তো ক্লাস যেমন দেওয়ার তেমন দিচ্ছি, দেবও। কিন্তু এই যে লাইভ সেশন সোমবার, বুধবার এবং শুক্রবার, এই লাইভ সেশন কিন্তু যা পড়া দিলাম মনে আছে নিশ্চয়ই? সেই পড়াটা কিন্তু রেডি করে চলে আসবে। হবে পিওইকিউ অ্যানালিসিস এবং অন্যান্য ইম্পোর্টেন্ট MCQ অ্যানালিসিস, যেখানে দেখব তোমার কত বেস রয়েছে। আচ্ছা স্যার, কখন লাইভ নেবেন? লাইভটা হবে 6 PM সন্ধ্যেবেলা থেকে রাত্রির ৮টা। সুতরাং পড়াশোনা করতে আশা করি কোনো সমস্যা হবে না। টেলিগ্রামে দ্রুত জয়েন করে যাও এবং নোটিফিকেশন বেল অন করাই থাকবে, নিশ্চয়ই চলে আসবে। যদি এখনো তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নাও, যে তুমি ক্লাস শুরু হলেই ক্লাসে জয়েন করতে পারো। দেখা হচ্ছে ক্লাসে। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক। শুভ নববর্ষ।